জুলাই অভ্যুত্থানের পরে যে সব তো পক্ষ শক্তি এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান নিয়ে যারা এর বিরুদ্ধাচরণ করে, জুলাই সন্ত্রাসী বলে, তারা তো মাঠে নাই। তো পক্ষ শক্তির মধ্যে বিভিন্ন ধরনের দ্বিমত হবে, বিতর্ক হবে, খুবই স্বাভাবিক, কিন্তু সেটির ভাষাটাগুলো অনেক বেশি নিম্নমানের হয়ে যাচ্ছে। এটা গালিব সাহেব যদি বলেন আমি তার সঙ্গে একমত। এটা হয়েছে কি জানেন, আমি বলি আপনাকে, ধরেন একজন লোক আপনাকে ক্রমাগত টর্চার করতেছে, আপনি কিছু করতে পারছেন না, আপনার মধ্যে রাগ হবে না? রাখতে হবে, রাগটাও প্রকাশ করতে দিচ্ছে না, তখন আপনি কী করবেন? দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে চিল্লাবেন। এখন তখন বলবেন যে আমি 2 মিনিট চান্স পেয়েছি, 2 মিনিটের মধ্যে আমি সমস্ত রাগটা কেমনে প্রকাশ করব? তখন আপনি অশ্লীল বাক্য প্রয়োগ করবেন। এটা কিন্তু হয়েছে, এবং এই প্র্যাকটিসটা কিন্তু ছিল। আমাদের যে আন্দোলনটা ছিল জুলাই আন্দোলন, সেখানেও এই ধরনের প্র্যাকটিস কিন্তু ছিল। যে সমস্ত প্ল্যাকার্ড করা করে আনছিল, মেয়েরাও দেখছে অনেক গ্রুপ, মানে এই ধরনের অশ্লীলতা ছিল। এবং এই অশ্লীলতা শোনেন, অশ্লীল শব্দগুলো এগুলো আসছে, এগুলো কোত্থেকে আসছে রে ভাই? এই সোসাইটি থেকে তো আসছে না, তো আর আজগুবি আসে নাই, সোসাইটি থেকে আসছে। তো আমাদের সমাজে এইগুলি চলছে ক্রমাগত। আপনি আমাকে বলেন ভাই, একটা দেশের টাকা চুরি করে নিয়ে বিদেশ চলে যাচ্ছে, আমার সম্পদ বিদেশে পাচার করতেছে, রাষ্ট্র ক্ষমতায় যিনি যাকে দায়িত্ব দিয়েছে এই সম্পদগুলি পাহারা দেওয়ার জন্য, সে দেখে কিছু কয় না, ওকে নিয়ে যাও নিয়ে যাও, আমার বর্ণিহীন আসো আর কিছু দিও। এই তো হয়েছে জিনিসটা রে ভাই। তো এটা কি অশ্লীলতা না? নিঃসন্দেহে এটা তো অশ্লীলতা। পৃথিবীর কোনো দেশ এরকম করবে? মানে মানে পুরো মানে এই ভদ্রমহিলাই বলি, এই ভদ্রমহিলা আসলে বেসিক্যালি বাঙালি জাতিকে ঘৃণা করত। উনি মনে করতেন এই জাতি তার বাবা ফ্যামিলিকে মারছে, অতএব এই ফ্যামিলি, এই জাতির প্রতি তার কোনো রকম ফিলিংস কাজ করতো না। এটা শুনে আওয়ামী লীগে অনেকে দুঃখ পাইতে পারে, বাট দিস রিয়েলিটি। যে কারণে ওনাদের ফ্যামিলির কেউ এই দেশের নাগরিক না, উনি ছাড়া আর কেউ না। দেখেন আপনি, ওনার পোলা মাইয়া, উনি তো বলতো ওনার ফ্যামিলি হলো ওনার আর ওনার বোনের ফ্যামিলি, ওনার বোনের বাচ্চা কাছে কেউ এই দেশের নাগরিক না। এই দেশ যদি বঙ্গোপসাগরে গেলে ডুবে যায়, ওনার কিচ্ছু যায় আসে না। এইটা ছিল ওনার লুটপাটের জায়গা। এখন মাথা করছে এই কাম, তার ইমিডিয়েট নিচেগুলি কি করছে, তারাও আজান দিয়ে এই কামই করছে, এই দেশটাকে আমি লুটপাট করব, করে যে ওল্ড এজে আমি যে ওখানে বসে থাকবো, ওখানে বসে বসে আমি জ্ঞানের কথা করবো। সবাই তাই করছে। এবং যে কেউ ওরা যে পলাইছে কেন, যারা পলাইতে পারে না তাদেরকে ধরে ধরে কি আমরা কি কল্লা কাটে ফেলাইছি? পলাই নেই তো, তারা জেলে আছে, রাজনীতি করে জেলে যাবে না কেন? জেলে তো যাইতেই পারে, কোনো সমস্যা ছিল না। কিন্তু তো পলাইছে কেন? পলাইছে হলে কেউ নেই, যা কামাই করছে এটা ভোগ করবো না, এই ভোগ করার জন্য পলাইছে কিন্তু ভাই, আর কিছু না। বিদেশে, হ্যাঁ, তার তো সব বিদেশে, ভোগ করবে না, সে ভোগ করার জন্য গেছে ওখানে। তো এই যে মানে আমি বলি, এই সরকারের আমি যদি সাফল্যের কথা বলি, সবচেয়ে বড় সাফল্য হলো আমার সম্পদ এখন বিদেশে ওই হারে আর পাচার হচ্ছে না। কিছু কিছু হচ্ছে এর মধ্যে, ওগুলো হবে, ওটা অতটুকু এপিল ফারিজে হবেই, এরকম ব্যাপারটা, কিন্তু টাকাটা পাচার হচ্ছে না। এটা হলো সবচেয়ে বড় সাফল্য এই সরকারের। কারণ এস আলম আর পাত্তা পাচ্ছে না, এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, তারা আর পাত্তা পাচ্ছে না। তো এখন ওই জায়গাটা ভালো আছি, কিন্তু তার মানে এই না আপনি একটা কাজ করতে পারছেন না, বললে আপনি বলবেন যে 15 বছরে কি ছিল। আরে 15 বছরকে পছন্দ করি নাই বলে তো ওদের ভাগাইছি, ওদের তাড়াইছি। তো তুমি কি সে তোমাকে তাড়াই, তুমি এটা চাও? তুমি তো চাও না। বড় সমস্যাটা হলো ওই জায়গাটাতে, যে কথাটা গালিব সাহেব বললেন, যে এদের তো কোনো জবাবদিহিতা নাই, এদের তো পাবলিককে ফেস করার কোনো নাই, মানে শর্ত নাই। আমি সবসময় বলি কেন, পলিটিক্যাল মানে সবচেয়ে খারাপ পলিটিক্যাল গভর্নমেন্টও ভালো। হাসিনা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, হাসিনা ছিল দুর্বৃত্ত সরকার। আর কি, ওটা কিন্তু আবার পলিটিক্যালের মধ্যে মিলেন না। কাজে সবচেয়ে বড় যদি নির্বাচন ব্যবস্থাটা আপনি ঠিক করতে পারেন, যদি বিচার ব্যবস্থাটাকে আপনি ঠিক করতে পারেন, আমি এই দুইটাকে বেসিক মনে করি, নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থাটা কি সরকারের বিচার করে, সে আপনি পারলেন না, আপনাকে আগামীবারে ভোট দেবো না, আমার এই সুযোগটা আপনি দেন। এইটাকে শেখ হাসিনা বুঝছিল, বুঝে এইটাই প্রথম বসে নষ্ট করছে। তো ওইটা যদি আপনি ঠিক করতে পারেন, কিন্তু আমাদের এই সরকারের তো সেই নির্বাচনে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কাজেই এখানে কি হওয়া উচিত ছিল আমি বলি, শীর্ষ ব্যক্তি যিনি থাকবেন উনি থাকবেন সতর্ক, দুই একজন কিছুটা বা এগুলি এক্সাম্পল ক্রিয়েট করতে হয়। যখন একজনকে যখন বিচার হয় না, তখন কিন্তু কেবল সেই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য বিচার হয় না,
নজির আরো যেন কেউ এরকম না করে সেই জন্য বিচারটা হয়। নজির তৈরি করার জন্য। এই যে 6 মাস আমাদের অনেকে আছে না মিজারেবলি ফেল করছে, আপনি দু একটা সরান না রে ভাই, মাসুদ ভাই, আমাদের সরে চেঞ্জ করে। টাইম একেবারেই শেষ, একদম শেষ মিনিট, 1 মিনিট টাইম আছে। গালিব ভাই যদি কিছু বলেন, কোনো প্রশ্ন না। না, আমি ওনার সাথে খুবই অ্যাগ্রি করি এই জায়গাটাতে। দেখেন, আপনার নির্বাচন ব্যবস্থা থাকতে হবে, জুডিশিয়ারিতে বিচার থাকতে হবে, এবং পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টারনাল সংস্কারে আমাদের যোগ দিতে হবে। হ্যাঁ, এটাও জরুরি। এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে আপনি ক্রমান্বয়ে একটা অনগোয়িং গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবেন। যেমন আপনি ধরেন যে 91 থেকে 2004-5 পর্যন্ত যে কটা গভর্নমেন্ট ছিল, দে আর ওয়ে বেটার দ্যান আওয়ামী লীগের পরের শাসনামল, কারণ আমাদের একটা কন্টিনিউয়াস ইলেকশন সিস্টেম ছিল। তো এখন আমাদেরকে এটা একটা শর্ট পিরিয়ড অফ টাইম, এর মধ্য দিয়ে আমাদেরকে এই জায়গায় যাইতে হবে যেখানে আমরা একটা স্মুথ নির্বাচনী ব্যবস্থা পাবো। আমরা পলিটিক্যাল পার্টির একটা ইন্টারনাল সংস্কার করতে হবে, যেটা বিএনপি এখন ফেস করতেছে। তারা যত দেরি করবে তাদের সংস্কারের জন্য, সামনে আরও এম্বারেসিং মোমেন্ট তাদের জন্য তৈরি হবে। এবং জুডিশিয়ারি ইজ ইম্পর্টেন্ট। তার কারণ হলো, আমি যখন অন্যায় করতেছি, সে অন্যায়ের যদি বিচার হয়, এই ভয় যদি আমার থাকে, তাহলে কিন্তু আমি কেয়ারফুল হব। তো জুডিশিয়ারির সংস্কার নিয়ে আমাদের খুব সিরিয়াস আলাপ আলোচনার প্রয়োজন।